প্রত্যেক বছর সৃজিতা যখন বাজেট পেশ হয় তার আগে কোথাও গিয়ে আমরা যারা চাকরিজীবী, আমরা যারা সাধারণ মানুষ কোথাও গিয়ে বুকটা ঢিপ ঢিপ করে, না জানি আজকে কিছুটা আরও কিছু পকেটের ওপর চাপ পড়বে না তো, আবার কোথাও গিয়ে একটা আশার কোথাও গিয়ে একটা বিষয় থেকে থাকে যে হয়তো বা কিছুটা স্বস্তি পাবো, বিশেষ করে কর ছাড়ে কিছুটা স্বস্তি পাবো, সেদিকে আমরা সবাই নজর রেখে দিই। এবং সেই সঙ্গে মূল্যবৃদ্ধি সেটা কতটা হ্রাস করা যাবে সেটাও এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং তার মধ্যে থেকেই আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে জানিয়ে আজ আমরা চা আড্ডা আর খবর নিয়ে এসেছি, তাই তো? একেবারেই তাই। মূলত গতকালকে যখন প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন, তার ভাষণে তিনি 2047 সালের টার্গেট দিয়েছেন। তিনি বলেছেন যে তরুণ এবং নারী শক্তির উপর বেশি করে নজর দেওয়া হবে এবং এই বাজেট সকলের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে, এরকম একটা প্রত্যাশা তিনি রাখছেন। তো যাই হোক, সেটা আমাদের আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বিশাখা। তার আগে আমরা আমাদের আলোচনাটা আজকে শুরু করব, কিন্তু তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল যখন বাজেট নিয়ে বাজেট অধিবেশন যখন শুরু হলো তার ঠিক আগে একটা কথা বলেছিলেন, যেটা নিয়ে বলা যায় ডিপ স্টেটকে নাম না করে কার্যত যেভাবে বার্তা দিয়েছেন তিনি, সেই বার্তাটা একবার শোনাবো, শুনুন। इस सत्र में हमेशा की तरह कई ऐतिहासिक बिल पर सदन को चर्चा होगी और व्यापक मंथन के साथ वो राष्ट्र की ताकत बढ़ाने का काम करने वाला कानून बनेंगे। প্রথমেই আমরা এই ডিপ স্টেটকে নিয়ে নাম না করে যেভাবে বললেন প্রধানমন্ত্রী, যে গত 10 বছরে আমরা যা দেখেছি এবারে অন্তত সেই বিদেশি ইন্ধনটা দেখতে পেলাম না, এটা একেবারে স্পষ্ট করে বললেন অধিবেশন শুরু হওয়ার আগেই, এবং এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং যেটা আমরা দেখে থাকি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় বলেন 2047 যে স্বাধীনতার 100 বছর, সেই সময়টা আমরা যেন যেভাবে আমরা আমাদের অর্থনীতিকে জানি এই মুহূর্তে পঞ্চম অর্থনীতি হিসেবে গোটা বিশ্বে রয়েছে, সেই জায়গা থেকে যাতে তৃতীয় অর্থনীতি হিসেবে আনা যায়, তার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে আজকের এই বাজেটটাও। তাই আমার মনে হয় যে আমাদের সঙ্গে আজকে কারা কারা রয়েছেন তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দাও। একদম পরপর আমরা যে আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্র, ঠিক পাশেই রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াই, এবং আমাদের সঙ্গে আজকে রয়েছেন অধ্যাপক আজিজুল বিশ্বাস। প্রত্যেকের সঙ্গে আমরা আলোচনা শুরু করবো। বিশাখা, তুমি শুরু করো। একদমই, আমি প্রথমেই আসবো সুপর্ণ মৈত্র, যেহেতু অর্থনীতিবিদ রয়েছেন আমাদের সঙ্গে, সেই জন্য আমি আপনার কাছ থেকে জানতে চাইবো। দেখুন, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের প্রত্যেকেরই একটা বিষয় থাকে যে আমরা যখন বাজারে যাব আজকের পর থেকে আগামী কাল থেকে, তখন আমরা ঠিক কিভাবে বাজারটাকে দেখবো। একদম ছোট লেভেল থেকে যদি বলি, শাকসবজি থেকে শুরু করে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং সেই সঙ্গে কর কাঠামো সব কিছু, আস্তে আস্তে শিল্প ভবিষ্যৎ সেদিকেও আসবো, কিন্তু একদম বাজারের দিক থেকে যদি শুরু করি। বিশাখা, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই, আপনাকে এবং সৃজিতাকে আমাকে রিপাবলিকে আমন্ত্রণ জানানোর জন্যে। কিন্তু কালকে আপনি ঠিক বাজারে গিয়ে কীরকমভাবে বাজারটাকে দেখবেন সেটা দয়া করে অর্থমন্ত্রীর হাতে ছেড়ে দেবেন না, কারণ যদি দাম না কমে তাহলে হয়তো আপনার তার উপরে একটু উষ্মা হতে পারে। সুতরাং আপনি যদি কতগুলো জিনিস মানিয়ে নিয়ে চলতে পারেন তাহলে দেখবেন কারোর উপরেই আর আপনার উষ্মা প্রকাশ করতে হবে না। আর আজকের যদি আপনি আশা করেন যে এই বাজেটের দ্বারা কালকে হঠাৎ বাজারে শাকসবজির দাম কমে যাবে, তাহলে আপনি আশাহত হতে পারেন। সেই জন্য আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাকে আশাহত করার কাজটা আমার নয়। এক, দুই হচ্ছে অর্থনৈতিক প্রক্রিয়ায় ঠিক এই যে যদিও ফুড ইনফ্লেশন বা খাদ্যের মুদ্রাস্ফীতি সেটা প্রত্যেক মানুষকে তার বাঁচার জায়গা থেকে অসুবিধের সৃষ্টি করছে, কিন্তু তা সত্ত্বেও যখন অর্থনীতিবিদরা আলোচনা করেন এটাকে তাদের আলোচনার মধ্যে রাখেন না। এবং কেন রাখেন না বলে দিচ্ছি। তারা বলেন যে কোথাও বৃষ্টি হচ্ছে কি না, বা হঠাৎ অসময়ে বৃষ্টি হওয়া, দুই, বা যে যোগানের সমস্যাগুলো সেটা অর্থনৈতিক যে নিয়মাবলী বা কাঠামোর মধ্যে পড়ে না, কালোবাজারি বা সেই রকম আইন কিন্তু সরকারকে অন্যভাবে রুখতে হবে, সেখানে অর্থনীতি কিছু করার থাকে না। সুতরাং এটা হচ্ছে বাজারে শাকসবজির ব্যাপার বললাম এক। দুই হচ্ছে ওষুধপত্র, তার কারণটা হচ্ছে যে প্রায় 14% করে প্রত্যেক বছর ওষুধের দাম বাড়ছে, সেটা কিন্তু পণ্য পরিষেবা যে কাউন্সিল বা জিএসটি কাউন্সিল আছে সেখানে হচ্ছে। সুতরাং আগে আমরা যখন ছোট থেকে বড় হতাম বাজেটে যেরকম ভীষণভাবে উৎসাহিত থাকতাম যে বাজেটে কী দাম কমলো বা বাড়লো, অনেকগুলো জিনিস কিন্তু জিএসটি কাউন্সিলের মিটিংয়ে সিদ্ধান্ত হচ্ছে। সুতরাং কালকে ঠিক বাজারে গিয়ে আপনি ডাল বা চালের দামটা কম পাবেন কি না সেটা আমি এখানেই আপনাকে এবং সৃজিতাকে আশ্বস্ত করতে পারছি না, পারলে খুশি হতাম। বেশ, অনেকগুলো আরো বিষয় উঠে আসবে, তাই তো সৃজিতা? আস্তে আস্তে আসি আমরা।
একে একে আসি, একবার একটু পাশাপাশি ঝন্টু বড়াইকের কাছেও যাই। দেখুন, আপনি অধ্যাপক মানুষ, তবে আমার একটা জিনিস, আমরা সাধারণ মানুষ যেটুকুনি বুঝি, আমরা প্রত্যেক বাজেটে দেখেছি যে কর্পোরেট করে একটা ছাড় দেওয়া হয় যাতে আগামীতে সুবিধা হয়, প্রচুর এমপ্লয়মেন্ট আসে, কর্মসংস্থান যাতে বাড়ে, বা যারা কাজ করছেন তাদের যাতে অন্তত আমাদের বাজারে যে দ্রব্যমূল্যটা চলছে তার সঙ্গে তাল মিলিয়ে তারা চলতে পারেন। এটা যেমন একটা ঠিক কথা, এটা একটা বাস্তব কথা, ঠিক তার পাশাপাশি মধ্যবিত্তের জন্য যদি কর ছাড়ের জায়গাটা একটু বেশি থাকে তাহলেও কিন্তু তারা দেশের জিডিপিকে এগিয়ে যেতে সাহায্য করবে। এইবারের বাজেট থেকে আমরা সেরকম কিছু এক্সপেক্ট করি কিনা, বা আপনিও একই জিনিস এক্সপেক্ট করেন কিনা, এটা একটু বলুন। তারপর আমরা সুপর্ণবাবুর কাছে এই সম্ভাবনা রয়েছে কিনা সেটা একটু জিজ্ঞাসা করব। আমি মধ্যবিত্ত, ভারতবর্ষের অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তের দেওয়া প্রদেয় ট্যাক্স। ভারতবর্ষের চালিকা শক্তি, খুব বড় কোটিপতিদের ট্যাক্সে ভারতের চালিকা শক্তি হয়, এটা নিতান্তই কোনো অর্থনীতিবিদই মানেন না। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে, এটা সরকারি পলিসি বলো, ভারতবর্ষের অর্থনীতির ভুল রোগটা ধরে এগোনোর 1 দশক ধরে যে অপচেষ্টা, তাতে এই মধ্যবিত্ত শ্রেণীটা কিন্তু অবলুপ্তির দিকে। আমি কেন বলছি তোমাকে, তুমি কস্ট স্ট্রাকচারের কথা বললে, এটা একটা রিফর্ম পার্ট। এই যে মধ্যবিত্তকে রিলিফ দেওয়ার একটা বড় অংশ এই কস্ট স্ট্রাকচার, যেই কস্ট স্ট্রাকচারে আমরা সবাই জানি ভারতবর্ষে ডিরেক্ট ট্যাক্স মাত্র 12% ওঠে, আর ইনডিরেক্ট ট্যাক্স 88%। এই যে জটিলতাটা, এই জটিলতাটাকে অবসান করতে না পারলে, মনে রাখবে জিএসটি আসার পরে যেমন ট্যাক্সটা উঠছে কেন্দ্র এবং রাজ্যে, কিন্তু জটিলতাগুলোও কিন্তু ক্রিয়েট করেছে। এবং এই যে ইনডিরেক্ট ট্যাক্স, যেটা একটা বড় অংশের খুব সাধারণ মানুষ, একদম গরিব মানুষগুলো দেয়, ঘুরপথে দেয় সরকারকে, এদের মধ্যে যদি জটিলতাটাকে তৈরি না, অ্যাবলিশ না করা যায় না, আমি তোমায় পরিষ্কার বলছি, এখানে দেখবে তুমি দোকানে গেলে পরে বলবে আপনাকে পাকা রসিদ নেবেন ম্যাডাম না কাঁচা রসিদ নেবেন, কাঁচা রসিদ দিলে আপনাকে এইটা ছাড় দেবো। এই যে একটা বেইমানির জায়গাটা ঢুকে গেল, ব্ল্যাক ইকোনমিটা ঢুকছে, অনেকটাই কমে গিয়েছে এখন জিএসটি আসার পরে, সেটা অনেকটা কমেছে। কিন্তু আমি বলছি যে এই যে রিলিফ আসবো, একদম আপনি রিলিফের কথা বলছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবারও এই বিষয় নিয়েই কথা বলবো। কিন্তু তার আগে আমি একবার অধ্যাপক আজিজুল বিশ্বাসের সঙ্গে কথা বলবো। আপনার কাছ থেকে দুটো বিষয় জানতে চাইবো। এবারে আমরা যেটা চাইছি, সামগ্রিকভাবে দেশ জুড়ে যেটা চাওয়া হচ্ছে, যে একদিকে মূল্যবৃদ্ধি হ্রাস করা হোক, অন্যদিকে কর্মসংস্থান তৈরি করা হোক। এইটা তো তখনই সম্ভব যখন মূল্যবৃদ্ধি হ্রাস করার জন্য মানুষের কাছে ক্রয় ক্ষমতা বাড়ানো হবে, আরো বেশি তার কাছে টাকা থাকবে। এবং আরেকটা হচ্ছে, যখন যদি আমরা কর্মসংস্থানের কথা বলি, তাহলে স্কিল লেবার দরকার আরো বেশি, তাহলে আরো বেশি করে শিল্প বা বেসরকারি ক্ষেত্রে শিল্পে বিনিয়োগ দরকার। তো এটা আদতে কিভাবে সম্ভব? কারণ অলরেডি আমরা দেখতে পাচ্ছি গোটা বিশ্বে ক্রয় ক্ষমতা মানুষের কমেছে এবং আন্তর্জাতিক বাজারে জিনিসের চাহিদা কমে গিয়েছে। সেই জায়গা থেকে তো এটা একটা বড় চ্যালেঞ্জ। সত্যি কথা বলতে কি, এই মুহূর্তে গোটা বিশ্বে আমরা ভারতকে যদি দেখি তাহলে দেখব যে বিপুল সম্ভাবনার দেশ হচ্ছে ভারতবর্ষ। এই বিপুল সম্ভাবনার দেশ কেন বলবো, কারণ এই মুহূর্তে পৃথিবীর মধ্যে যে কয়েকটি দেশ একদম আইডিয়াল ডেমোগ্রাফিক ডিভিডেন্টের পর্যায়ে রয়েছে, যেটা 2041 সালে পিক করবে। এই যে 2047-এর যে কথাটা বলা হচ্ছে না, লক্ষ্যমাত্রা, তার পিছনে এই যে স্বাধীনতার 100 বছর পূর্তি শুধু নয়, ইন্ডিয়ার এই যে বিপুল সম্ভাবনা, অর্থাৎ আমাদের দেশের 52% মানুষের বয়স হচ্ছে 30-এর নিচে এই মুহূর্তে। এই যে বিপুল কর্মক্ষম, মানে 15 থেকে 29-এর মধ্যে 37 কোটি মানুষ, তাদের কর্মসংস্থানের জায়গাটাকে নিশ্চিত করা। বাজেট মানেই ওই কটা জিনিসের দাম বাড়লো, কটা জিনিসের দাম কমলো, কর ছাড় কতটা দেওয়া গেলো, সেটা তো নয়। সরকার এমনভাবে নীতি নির্ধারণ করবে যে নীতি নির্ধারণের উপর ভিত্তি করে আমাদের যে জনসম্পদ, সেইটাকে কাজে লাগিয়ে আমাদের অর্থনীতিকে কতটা সাবলীল করা যায়, কত সমৃদ্ধশালী করা যায়, সেই জায়গায় কেন্দ্র সরকার যে ভাবনাগুলো ভাবছে, এটা তো ঘটনা। আমি যদি বলি, কিছু ব্যর্থতার দিক অবশ্যই রয়েছে। যেমন আমি বলি, 2024-এ কেন্দ্র সরকারের হিসেব 12 লক্ষ অগ্নিপথ, এই যে অগ্নিবীর প্রকল্পের পদের জন্য 52 লক্ষ তারা করছে আর কি, আবেদন করেছে। এই যে, এবং এটা অস্থায়ী চাকরি, এবং ইন্ডিয়ান ইকোনমি শুধু নয়, ওয়ার্ল্ড ইকোনমির ক্ষেত্রে এই সময় সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে গিগ ইকোনমি, যেখানে ডিজিটাল নোম্যাডস
অর্থাৎ আমরা ডিজিটাল যাযাবর তৈরি করছি, যাদের কাজের ক্ষেত্রে একটা সুরক্ষার প্রশ্ন রয়েছে, অর্থাৎ সামাজিক সুরক্ষা দিতে পারছি না। অনেক ক্ষেত্রে আমরা বলতেই পারছি, বাহবা নিচ্ছি যে কাজ কিন্তু দিচ্ছি, অনেকটাই দিতে পারছি। একদিকে আপনি কাজের কথা বলছেন অধ্যাপক বিশ্বাস, সঙ্গে সঙ্গে আপনি যদি দেখেন বিগত কয়েকটা বাজেটে আমরা দেখেছিলাম স্টার্টআপের উপর অনেক বেশি জোর দেওয়া হয়েছে। একদিকে বলা হচ্ছে আমি যদি বেসরকারি ক্ষেত্রেই বলি, বেসরকারি ক্ষেত্রে স্কিল লেবার তৈরি করা এবং সেক্ষেত্রে কোথাও গিয়ে কর্মসংস্থান তৈরি করা, আর অন্যদিকে স্টার্টআপ যারা নিজেদের উদ্যোগে কিছু করতে চাইছেন তাদেরকে যাতে কর্মসংস্থান তারা নিজের হাতে নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি করতে পারেন, সেটাও তো একটা বিষয়। হ্যাঁ, অবশ্যই, কারণ সরকারি চাকরি মানেই যে কর্মসংস্থান তা কিন্তু নয়, সুযোগটা প্রদান করে। এই যে স্কিল এনহ্যান্সমেন্ট যে প্রোগ্রামগুলো, এই কথাগুলো আমি একটু আপনার কাছে চিনিয়ে নিয়ে বলছি স্মৃতিতে, আমরা বারবার শুনি এই কথাগুলো। আমাদের রাজ্যে যদি বলা হয় তাহলে মুখ্যমন্ত্রী বারবার বলেন যে কি দরকার সরকারি চাকরির উপর ভরসা করে, আপনি নিজের মতো চপ ভাজুন, আপনি চপ ভেজে অনেক টাকা রোজগার করতে পারবেন, আপনার 5 তলা বাড়ি হতে পারবে। কিন্তু যখন স্টার্টআপের কথা বলা হয় তখন সেটাকে একেবারে সমালোচনার মুখর হয়ে ওঠেন তার সরকার এবং তিনি নিজে। সামগ্রিকভাবে আমরা দেখে এসেছি। আজকে অবশ্যই আমাদের নজর থাকবে বাজেটে এবং তারপর কি প্রতিক্রিয়া দেন তারা, প্রত্যেকে সেদিকেও নজর থাকবে। আর এই মুহূর্তে আমাদের একটু নজর রাখতে হচ্ছে আম জনতা, সৃজিতা তারা কি বলছেন সেদিকে একটু নজর রাখতে হচ্ছে, তাই তো? একেবারেই তাই, কারণ সাধারণ মানুষের দাবি একটাই থাকে, বাবা আমি বাজারে ব্যাগটা নিয়ে যাব, একটু থলে ভর্তি করে বাজার করে আনবো। এটা হচ্ছে সাধারণ মানুষের চাহিদা। রুমকির কাছে চাই, রুমকি, সাধারণ মানুষ আজকে বাজেট নিয়ে কতটা আশাবাদী? ধর্মতলা থেকে রয়েছে রুমকি। দেখো, শিয়ালদা স্টেশনে ছিলাম, এই মুহূর্তে ধর্মতলা চত্বরে রয়েছি। আর চায়ের ঠেক এমন একটা জায়গা যেখানে সব ধরনের আলোচনা হয়। এই মুহূর্তে বহু মানুষ চায়ের ঠেকে রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা বলছি, বাজেট রয়েছে আজ, কি বলবেন, কি আশা করছেন? কোন কোন জিনিসপত্রের আপনার মনে হচ্ছে দাম বেড়েছে, তা নিয়ন্ত্রণে আনা উচিত? এখন এখানে তো যেটা আলু, পেঁয়াজ, এগুলো তো অনেক দাম বেড়েছে। হয়তো সাধারণ মানুষগুলোকে খাওয়া দাওয়া করার জন্য অনেক কষ্ট হচ্ছে, তে হয়তো এগুলোর দাম কমে দিলে হয়তো একটু ভালো হয়। আপনি কি বলবেন? বাজেটের দিকে তাকিয়ে রয়েছেন, কি কোন জিনিসটা চাইছেন যে আপনারা দাম কমুক যাতে একটু সুরাহা হয় মধ্যবিত্তের? চাল ডালের দাম বেড়েছে, কমে দিলে খুব ভালো হয়। আপনি কি প্রত্যাশা রাখছেন দাদা? আমি তো একই বলছি, একই। দেখো, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যেভাবে দাম বাড়ছে, এরই পাশাপাশি আরও একটা বিষয়, আপনারা কি চাইছেন রেলের যে পরিস্থিতি তা নিয়ে আপনারা কি চাইছেন? রেলে বাজেট বরাদ্দ হোক, পরিকাঠামো উন্নয়ন হয়তো ভালো, তাই? বেশ, এই মুহূর্তে বহুত সাধারণ মানুষ যারা চায়ের থেকে আড্ডা দিচ্ছিলেন, অবশ্যই আরও যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, বাজেট রয়েছে আজ, কি চাইছেন, কি প্রত্যাশা করছেন? আমরা তো এটাই চাচ্ছি যে জনসাধারণের যেটা আপনার দামটা বেশি হয়েছে খাওয়া দাওয়ারও, এটা অল্প যাতে কম হয়, এটা আমরা সরকারের থেকে আবেদন করছি। সবারই একটাই চাহিদা যে যাতে পেট চালাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়, যাতে আম জনতা তারা নিজেদের সংসারটা ঠিকমতো অন্তত খেয়ে পড়ে বাঁচাতে পারেন, চালাতে পারেন। এই জায়গা থেকে আরেকটা বিষয় আসতে হবে আমাদেরকে, কারণ আমরা একদিকে যেরকম মধ্যবিত্তের কথা বলছি, সুপর্ণবাবুর কাছে আসবো। সুপর্ণবাবু, মধ্যবিত্ত আর তার থেকে একটু যারা বেশি আয় করেন, যেমন ধরুন 10 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত যাদের আয়, এখনো পর্যন্ত কর কাঠামোয় তাদেরকে 20% ছাড় দিতে হয়, ট্যাক্স দিতে হয়। তো সেই ট্যাক্সটা যদি একটু কমানো যায় তাহলে কি আপনার মনে হয় যে জিডিপির কথা আমরা বলছি যে একটু গোটা মানুষ, মানে গোটা দেশের মানুষের মধ্যে ক্রয় ক্ষমতা বৃদ্ধি, তো তাদের হাতে যদি একটু বেশি টাকা আসে, যদি কর ছাড় দেওয়া যায় কিছুটা, তাহলে কি একটু হলেও জিডিপি বাড়ার সম্ভাবনা থাকতে পারে? এবং সেই সঙ্গে যে সমস্ত শিল্প মহল রয়েছে বা শিল্প গোষ্ঠী রয়েছে তাদেরকে যদি একটু আরও ছাড় দেওয়া হয় তাহলে কি শিল্পে আরেকটু নিয়োগ করা সম্ভব হবে? বিশাখা, আমি প্রথমেই আপনাকে এবং সৃজিতাকে ধন্যবাদ জানাবো, তার কারণ আপনারা যেরকমভাবে প্রশ্নগুলো সাজিয়েছেন বা প্রশ্নগুলো করছেন খুব ভালো লাগছে। তার কারণ আপনারা মৌলিক কথাগুলো আজকে তুলে ধরছেন এবং আপনার এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অধ্যাপক ঝন্টু কতগুলো কথা বলেছিলেন। কেন আপনি কর্পোরেটের কথা সৃজিতা যখন তুলেছিলেন আগে, সেই নিয়ে উনি কথা বলছিলেন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে যে ঝন্টুর কথার সূত্রটা ধরেই বলছি যে একটু যদি ভারতবর্ষে যদি আমি দেখি যে কর কাঠামো যেটা আছে সেটা ঝন্টু বলার চেষ্টা করেছিল। একটা হচ্ছে প্রত্যক্ষ কর, মানে ডাইরেক্ট ট্যাক্স, মানে প্রফেসর বিশ্বাস বা প্রফেসর বড়াইক বা আপনারা দুজন, আপনারা যখন যেখানে কাজ করছেন
আপনাদের কিন্তু কর ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। তার কারণ হচ্ছে আপনারা মাইনের সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার টাকাটা আপনার এমপ্লয়ার ট্যাক্স ডিডাক্টেড সোর্স করে নেয়, টিডিএস তারা কেটে নেন। সুতরাং আপনাদের পক্ষে কিন্তু কোনো রকমভাবে কর ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই বা আপনাদের কোনো প্রবৃত্তিও আছে সেই রকম। কিন্তু ভারতবর্ষে এরকম দেখা যায় যে ভারতবর্ষের মাত্র 5% মানুষ ট্যাক্স দিচ্ছেন, তার মধ্যে আবার মানে 2 মানে ট্যাক্স ফাইল করছেন, তার মধ্যে আবার 2.5 মানে 50% তারা ট্যাক্স দিচ্ছেন। সুতরাং এই সরকার যতই বলুন যে ট্যাক্স রিটার্ন দেওয়া হয়েছে, এত বেশি লোককে ট্যাক্স রিটার্ন দেওয়ানোর দরকারটা কি যদি নীল রিটার্ন ফাইল করা হয় এবং প্রশাসনিক খরচা এত বেড়ে যায়? আচ্ছা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় এসেছেন। হ্যাঁ, সেটা ছোট্ট প্রশ্ন মাথায় আসছে। একটা দিক বলছিলেন সুপর্ণবাবু আপনি, আমি একটা দিক বোঝার চেষ্টা করি। এক, সরকার যদি একটু ঝুঁকি নেয় তাহলে হয়তো, যদি ইনভেস্টমেন্টটা বাড়ায় তাহলে হয়তো সুবিধার একটা জায়গা হতে পারে পরিকাঠামোগত ক্ষেত্রে। এটা একটা বিষয়। আরেকটা জিনিস, আরেকটা যেটা সমস্যার জায়গা তৈরি হচ্ছে, যেটা অর্থ সমীক্ষার রিপোর্ট বলছে যে মানুষের মধ্যে ঋণ নেওয়ার প্রবণতা বেড়ে গেছে। ঋণ নেওয়ার প্রবণতা থেকে ঋণ খেলাপির জায়গাটাও আরো অনেক বেশি করে স্পষ্ট হচ্ছে। এই জায়গাগুলোকে কি আটকানোর কোনো সম্ভাবনা আজকে পরিষ্কার হতে পারে? আমি বলে নিই যে তার মানে ঝন্টু যেটা বলছিলেন সেটা সর্বৈবভাবে সত্য। প্রথম কথা হচ্ছে যে যদি দেখি তাহলে পার্সোনাল ইনকাম ট্যাক্স, এটা প্রায় আমাদের যে ট্যাক্স রেভিনিউর 19% আসে পার্সোনাল ইনকাম ট্যাক্স থেকে। এবং সৃজিতা, আপনি যেটা এই কর্পোরেট ট্যাক্সের ব্যাপার তুলেছিলেন, আমাদের প্রধানমন্ত্রী, আমি কোনো দোষ বা গুণের কথা বলছি না, তার কারণ 2014-এ ওনার সরকারটা এসছে এবং 2019-এ উনি যখন আমেরিকাতে যান এবং ট্রাম্পের ইলেকশনের সময়, তখন কিন্তু উনি গিয়ে ওখানে বলেন যে আমাদের দেশে কর্পোরেট ট্যাক্স ফিরে এসে এই কর্পোরেট ট্যাক্সটা 26% করে দেওয়া হয়। কেন করে দেওয়া হয় তার পেছনে একটা সম্ভাব্য যুক্তি, যেটা আপনি সঠিকভাবে বলেছেন, যে OECD লেভেলস বা আসিয়ান কান্ট্রিতেও 26%, কারণ যদি বেশি বাড়ানো যায় মনে হয় যে তাহলে মানুষ মানে যারা বিনিয়োগ করেন তারা ভয় দেখান যে তোমার এখানে যদি বেশি কর দিতে হয় আমি অন্য কোথাও গিয়ে কর দেব। তো সেই চিন্তা করে তারা হয়তো করেছিলেন যে বেশি রোজগার বা বেশি যারা চাকরির সৃষ্টি করবেন, সরকারের রোজগার হবে, তারা পুঁজি বিনিয়োগ করবেন। ঝন্টুবাবুর কাছে আসি। ঝন্টুবাবু, আপনার কি মনে হয় এভাবে সত্যিই চাকরি সৃষ্টি করা যায়? একদম ছোট করে উত্তরটা চাইবো, কারণ আমাদের সময়টা শেষ হওয়ার পর। না, আমি একদম পরিষ্কার বলি যে কর্পোরেটের যে পার্সপেক্টিভটা, এটার সাথে সাথে আরেকটা পয়েন্ট কিন্তু এবারে বাজেটে দেখবে তোমরা করবে বা ফোকাস করা দরকার, যে রোগটা কিন্তু আমি শুরুতে বলেছিলাম, রোগটা আমরা ভুল ধরছি। শুধু কর্পোরেট ট্যাক্স ছাড় নয়, সাধারণ মানুষ, যে আমরা তো মিডল ক্লাসের কথা বললাম, গরিব মানুষের মধ্যে জব ক্রিয়েট করা, মনরেগা প্রয়োজন এমন হতে পারে বিশাখা, একটা তোমার পুকুর কাটতে হবে না, তুমি কাটলে কিছু জব ক্রিয়েট হলো, আবার সেই পুকুরটা বন্ধ করে কিছু জব ক্রিয়েট করলে, বিকজ মানুষের ক্রয় ক্ষমতা নেই। একদম ঠিক কথা। এবং সেই জায়গা থেকে মূল্যবৃদ্ধির হ্রাসের বিষয়ে আজিজুল বাবুর কাছে একবার আসবো। মূল্যবৃদ্ধির হ্রাস করার জন্য যেটা বলা হচ্ছে, যে এই যে বিশেষ করে শাকসবজি বা খাবার দাবারের কথা যদি বলি, তাহলে আবহাওয়ার খামখেয়ালিপনা, এটাও তো একটা বড় একটা জায়গায় চলে যাচ্ছে। কারণ যেভাবে আমরা দেখতে পাচ্ছি বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, বিভিন্ন সময় যে সময় বৃষ্টি হওয়ার কথা নয় সেই সময় বৃষ্টি হচ্ছে, যে সময় বৃষ্টির কথা সেই সময় বৃষ্টি হচ্ছে না, ফসল নষ্ট হচ্ছে। তো এই জায়গা থেকেও তো একটা কোথাও গিয়ে রূপরেখার প্রয়োজন। এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং আমাদের মতো এগ্রিকালচারাল ওরিয়েন্টেড যে দেশ ভারতবর্ষ, কৃষিভিত্তিক দেশ, সেই দেশে আমাদের যে কৃষিজ ফসলগুলো রয়েছে সেইগুলোকে প্রিজার্ভ করা, এই যে শীতাতপ নিয়ন্ত্রিত যে ব্যবস্থা, তার মাধ্যমে আমাদের এই পশ্চিমবাংলার কথাও যদি বলি, বিভিন্ন জেলা বিভিন্ন কৃষিজ ফসল, যেমন আমি যদি মালদার কথা বলি, সেখানে কিন্তু আম বা লিচু, এইরকম বিভিন্ন জেলায় বিভিন্ন যে ফসলগুলো রয়েছে, ভারতবর্ষ জুড়ে এইরকম কিছু স্পেশালাইজড ডিস্ট্রিক্ট আছে স্পেশালাইজড প্রোডাক্টের জন্য, সেইগুলোকে সংরক্ষণ করা, অর্থাৎ বহু অপচয় কিন্তু হয়ে যায়। ফলে আমরা দেখব যে জিনিসপত্রের যদি অপচয় নষ্ট করতে পারি, সেটা যদি বন্ধ করতে পারি, কমানো যায়, তাহলে কিন্তু আমার বাজারে যে ঘাটতি, সেই ঘাটতির সুযোগটা অনেক কমবে। এটা যেমন একটা দিক। সেই সঙ্গে আমি যেটা যোগ করব, শুধু জব ক্রিয়েশন করলেই হবে না, কিন্তু স্কিল এনহ্যান্সমেন্টের জায়গাটা কিন্তু নিশ্চিত করতে হবে। কারণ এখন যে কাজের বাজার, সেখানে আমার ভারতবর্ষে শ্রমের বাজারে কিন্তু যোগান কম নেই, কিন্তু প্রতি বছরে যে বিপুল সংখ্যক মানুষ কাজের জগতে ঢুকছে, কাজের বাজারে ঢুকছে, তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার ক্ষেত্রে স্কিল এনহ্যান্সমেন্ট যদি না দিতে পারি, শুধু ইন্টারনাল মার্কেটে হবে না, এক্সটার্নাল যে মার্কেট রয়েছে, ওয়ার্ল্ড মার্কেট রয়েছে, সেই ওয়ার্ল্ড মার্কেটে কিন্তু আমাদেরকে যদি কিন্তু রয়েছে, যেগুলোর উপর নির্ভর করে 2025-26-এর বাজেট আর কিছুক্ষণের মধ্যেই পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেদিকে আমরা নজর রাখবো এবং বেশ কিছু ছোট ছোট দিক যেগুলো এবারের বাজেটে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, সেদিকে আমরা নজর রাখলাম।
একেবারেই তাই। এবং আরেকটা বিষয় যে বিভিন্ন বড় বড় সংস্থা দেখা যাচ্ছে ছোট ছোট প্যাকেট বেশি করে বিক্রি হচ্ছে। আচ্ছা, নজর রাখছি আমরা, দেখতে পাচ্ছি মিনিস্ট্রি অফ ফিনান্স সেখানে সেদিকে নজর থাকছে। তৎপরতা একেবারে তুঙ্গে, যে কোনো সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি সেই লাল কভার দেওয়া ট্যাবটা নিয়ে আসবেন এবং সেই সময় আমরা অবশ্যই সেদিকেও নজর রাখবো। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সংসদ ভবনের সামনে সেই ছবিটা দেখালাম এবং আমাদের প্রত্যেক যারা গেস্ট আজকে এসেছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে কিছুক্ষণের মধ্যেই হয়তো, কারণ এরপর বাজেট পেশ হবে এবং তারপর নানা রকম প্রতিক্রিয়া আমাদের প্রয়োজন হবে। কিন্তু এখন এ পর্যন্তই, এরপর ফিরে আসছি এবং এরপর হাওয়া কেমন থাকছে, তাই তো? একদম হাওয়া কেমন নিয়ে পিঙ্কি আসছে, তবে একটা ছোট্ট বিরতির পর দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।